নির্বাচনী বিতর্কে বাকযুদ্ধ, যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পেছনে দায়ী ডেমোক্র্যাটরা। অভিযোগ ট্রাম্পের। মার্কিনদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য রিপাবলিকান নেতা কটাক্ষ কমলার। গাজায় যুদ্ধ বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হওয়ার আহ্বান তুরস্কের। ইসরায়েল সমঝোতায় না আসা পর্যন্ত বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল। অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি জার্মানির। 16 সেপ্টেম্বর থেকে কার্যকর। সিদ্ধান্তের কড়া সমালোচনায় পোল্যান্ড। আইন মানছে কিনা খতিয়ে দেখবে ইইউ। এবং কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডে এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। জোরালো হচ্ছে আন্দোলন। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় শেষেও কাজে ফেরেননি ডাক্তাররা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো বিতর্কের মঞ্চে মুখোমুখি হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের এ বাকযুদ্ধ হয়। বিতর্কের শুরুতেই উপস্থাপকের প্রশ্নের জবাবে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন দুই প্রতিপক্ষ। কমলা বলেন, বিত্তশালীদের জন্য আয়কর কমাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য তাকে ভয়ঙ্কর এবং অযোগ্য বলেও কটাক্ষ করেন। অন্যদিকে দেশকে ধ্বংস করার পেছনে বাইডেন ও কমলাকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশ পরিচালনায় কমলার নিজস্ব কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। Well, I would love to. Let's talk about what Donald Trump left us. Donald Trump left us. Tariffs, you responded, and let's drill down on this because your plan sales tax. Your proposal calls for tariffs, as you pointed. কমলা ট্রাম্পের বিতর্ক নিয়ে সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। ঐতিহাসিক টেলিভিশন বিতর্ক, এই প্রথম কোনো আনুষ্ঠানিক মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দেখা হয়েছে এবং তিনি আজকে যে স্থানীয় সময় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবিসি রেডিওর আয়োজনে, সেইখানে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস তারা মুখোমুখি হয়েছেন এবং এই টেলিভিশন বিতর্কের দিকে কিন্তু সারা পৃথিবীর মানুষ, মার্কিন জনগণ যেমন তারা বৈশ্বিকভাবে সারা পৃথিবীর মানুষ সেদিকে তাকিয়েছিলেন যে তারা এই দুজন একসঙ্গে যখন হচ্ছেন বিতর্কের মঞ্চে তখন তারা কি বলেন। সেখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু, বৈদেশিক নীতি এবং বৈশ্বিক নানা ইস্যুতে সেখানে কথা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, কথা হয়েছে গর্ভপাত, এই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় ইস্যু। সেই ইস্যুতে ট্রাম্প এবং কমলা কি অবস্থানে আছেন সেই নিয়ে কথা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক নীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ সম্পর্কে এখানে যে এবিসি রেডিওর যে দুজন সঞ্চালক ছিলেন তারা প্রশ্ন করেছেন এবং তারা সেইখানে কমলা এবং ট্রাম্প তারা কথা বলেছেন। তারা একে অপরকে তারা সেইখানে ডিফেন্ড করেছেন। 90 মিনিটেরও বেশি সময় এই বিতর্ক হয়েছে। এই যে গেল জুলাইয়ে বাইডেনের সঙ্গে আসলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু জো বাইডেন অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানোর পরে তিনি তার যে রানিং মেট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাকে নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেন। এরপর ডেমোক্রেটিক পার্টি তারা অগাস্টের যে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে শিকাগোতে যে সম্মেলন হয়েছে ডেমোক্রেটিক পার্টির, সেখানে কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এরপরই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান প্রার্থীর সাথে কমলা হ্যারিসের আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা করার একটি পরিবেশ তৈরি হয়। দুই দলই এখন এবং দুই প্রার্থী যুক্তরাষ্ট্র জুড়ে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বেশি করে দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলো আছে, আপনি জানেন যে ইলেকটোরাল কলেজের কারণে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর দিকেই এখন কিন্তু নজর সবার। 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত কমলা হ্যারিস 4টিতে, ডোনাল্ড ট্রাম্প 2টিতে এবং পেনসিলভেনিয়া আজকে যে বিতর্ক হয়েছে সেখানে সমানভাবে
তারা লড়াই করছেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকের এই বিতর্কেও তারা কিন্তু সমানভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং মার্কিন জনগণ এখন নির্ধারণ করবেন যে কোথায় কে এই মার্কিন নির্বাচনে তারা জয়ী হবে, সেই বিষয়টি কিন্তু উঠে আসবে বিতর্কের পরেই। এই ছিল আমার কাছে বিতর্কের পর সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কমলা ট্রাম্পের বিতর্ক নিয়ে জানতে সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে দেশটি। শিগগিরই ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বলেও জানা গেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত ও আগ্রহী বলেও জানান বেদান্ত। We're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. একই সঙ্গে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততার অভিযোগ আবারও নাকচ করেছে বাইডেন প্রশাসন। That they are not true. এদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 14-15 সেপ্টেম্বর আলোচনায় বসতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই কথা জানিয়েছে। এতে বলা হয়, মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের আলোচনা। রাহানুল রানা, সময় সংবাদ। বাংলাদেশ ও ভারত সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 10 থেকে 16 সেপ্টেম্বর তার এই সফর করার কথা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই দেশ সফরের সময় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন লু। পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করবেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় বিপাকে পর্তুগালের বাংলাদেশি শিক্ষার্থীরা। অংশ নিতে পারছেন না শিক্ষা কার্যক্রমে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান। ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। পাশাপাশি যুদ্ধবিরতির চুক্তি না হওয়া পর্যন্ত বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে আঙ্কারা। গাজা উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনই নিহত হয়েছেন 32 নিরীহ ফিলিস্তিনি। আহতের সংখ্যা 100। এদিকে হামাসের এক কমান্ডার সেন্টারে অভিযান চালানোর দাবি করেছে তেল আবিব। তবে এটিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের সৃষ্ট ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনিদের জীবন অন্যদের চেয়ে কম গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুরস্কের ওপর পুরোপুরিভাবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যতদিন না তারা যুদ্ধবিরতির চুক্তিতে আসে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলমান থাকবে বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। জার্মানিতে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে কড়াকড়ির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে জার্মান সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। অন্যদিকে এমন সিদ্ধান্ত বিধি মোতাবেক হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। জার্মানিতে আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে সহিংসতার ঘটনা। কখনো ছুরি, কখনো আবার নানামুখী হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। এসব ঘটনায় উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক কিংবা মানবিক কারণে আশ্রয় পাওয়া অভিবাসীদের নাম। এমন বেপরোয়া আচরণে তীব্র সমালোচনার সম্মুখীন চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে দেশটির 3 দলের জোট সরকার। তাই জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, যাতে নতুন কোনো অভিবাসী সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে না পারে। বিষয়টি নিশ্চিত করেন
জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেইজার বলেন, আগামী 16 সেপ্টেম্বর থেকে পোল্যান্ড, চেক রিপাবলিক, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লাক্সেমবার্গ ও ডেনমার্কের সীমান্ত দিয়ে অভিবাসন বা আশ্রয় প্রার্থীদের দেশটিতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। আমরা অনিয়মিত অভিবাসন আরও কমাতে চাই। যতক্ষণ না পর্যন্ত ইইউ এর কাছ থেকে আমরা কোনো সুরক্ষা পাচ্ছি ততক্ষণ সীমানা নিয়ন্ত্রণ করা হবে। জার্মানির এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। মঙ্গলবার দেশটির রাজধানী ওয়ারশোয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, জার্মানির এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। এতে হুমকির মুখে পড়বে সেনজেন নীতি। এমন কড়াকড়ির যৌক্তিকতা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন বলেও জানান টাস্ক। এদিকে জার্মান সীমান্তে পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি কঠোর এই সিদ্ধান্তের বিষয়ে খতিয়ে দেখবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন এক বক্তব্যে বলেন, সীমান্ত রক্ষার অধিকার প্রতিটি দেশেই রয়েছে, তবে ইইউ সদস্য দেশগুলো তা কিভাবে করছে সেটি পর্যবেক্ষণ করা হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাস্টিস ফর আরজিকর স্লোগানে মুখরিত ভারতের গোটা পশ্চিমবঙ্গ। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পেরিয়ে গিয়েছে 32 দিন, তবুও প্রকৃত দোষীদের ধরতে পারেননি বলে অভিযোগ আন্দোলনকারীদের। মঙ্গলবারও কলকাতার রাজপথ উত্তাল ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সামনে রেখে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়ের পরও জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরেননি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা সহ গোটা রাজ্য। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের উদাসীনতার কারণেই 32 দিনেও গ্রেপ্তার হয়নি নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মূল হোতা। মঙ্গলবার দুপুর থেকেই রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদে সামিল হন কয়েক হাজার জুনিয়র চিকিৎসক। এর আগে তারা বিক্ষোভ মিছিলও করেন। 5 দফা দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারিও তাদের কণ্ঠে। এদিকে মঙ্গলবার বিকেল 5টার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। তবে এদিন রাতেও রাজপথ দখল করেই আন্দোলন করতে দেখা যায় তাদের। বিচারের দাবিতেই আমাদের এই আন্দোলন এত 1 মাস ধরে চলছে, এখনো তো আমরা বিচার পাচ্ছি না। বারবার বিভিন্ন আন্দোলনকারীরা থ্রেটের সম্মুখীন হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ভার্বাল থ্রেট দেওয়া হয়েছে। আমরা চাই এর অবিলম্বে বন্ধ। আমাদের যতদিন না বিচার হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যেতে চাই। আমাদের যতক্ষণ না ন্যায্য দাবিগুলো পূর্ণ হচ্ছে আমরা ততক্ষণ আমাদের এই অভিযান থেকে সরবো না, আমাদের এই অবস্থান থেকে সরবো না। গত 9 আগস্ট রাতের দায়িত্ব পালনরত অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণের পর খুন হন এক নারী চিকিৎসক। এরপরই ফুঁসে ওঠে গোটা ভারত। নাগরিক সমাজের সঙ্গে আন্দোলনে রাজপথে আছে তৃণমূল বিরোধী প্রায় সব রাজনৈতিক শক্তি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। হানিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আবারও ইসরায়েলে হামলার হুমকি দিল ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেন সালামি বলেন, তেল আবিবে এমন হামলা চালানো হবে যা তারা কল্পনাও করছে না। তবে কখন, কোথায় এবং কিভাবে এই হামলা হবে তা অনিশ্চিত বলে জানান সালামি। এদিকে ইইউ এর আপত্তি উপেক্ষা করে ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া। গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায়ে তেল আবিবের ওপর চাপায় ইরান। ইসরায়েলে হামলার ঘোষণা দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনও সে আশঙ্কা করছে তেল আবিব। হানিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আবারও ইসরায়েলকে হুমকি দিল ইরান। রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেন সালামি বলেন, ইসরায়েলকে তার কৃতকর্মের তিক্ত স্বাদ ভোগ করতে হবে। তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে বলেও জানান সালামি। ইরানি এই কমান্ডার আরও বলেন, তেহরানের সম্ভাব্য হামলার দুঃস্বপ্নে কাঁপছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান এই উত্তেজনা আর ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ ইস্যু নিয়ে ইইউর রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পক্ষ নিল রাশিয়া। তেহরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান।
রাশিয়াকে ইরানের কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয় হিসেবে বিবেচিত হবে বলে গেল শুক্রবার জানায় যুক্তরাষ্ট্র, যদিও এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি উল্টো যুক্তরাষ্ট্রের ঘাড়েই দায় চাপিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরা এই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তাইপে ইস্যুতে এবার জার্মানির সঙ্গে উত্তেজনা বাড়ছে চীনের। তাইওয়ান প্রণালীতে জার্মানির যুদ্ধজাহাজ প্রবেশ করবে, বার্লিনের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে বেজিং। যে কোনো মূল্যে রণতরীর অনুপ্রবেশ ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিং প্রশাসন। প্রণালীর ওপর চীন ছাড়া অন্য কোনো দেশের অধিকার নেই বলে দাবি করেছে বেজিং। এরই মধ্যে চলতি মাসে যৌথ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। তাইওয়ানকে দীর্ঘদিন ধরে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে বেইজিং, আর নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে তাইওয়ান। প্রায়ই দ্বীপটির আকাশসীমায় প্রবেশ করে চীনা যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ টহল দেয় তাইওয়ানের জলসীমার কাছে। তাইপে ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই উত্তেজনায় লিপ্ত চীন, এবার এতে যুক্ত হয়েছে জার্মানি। গণমাধ্যমের খবর, চলতি মাসের মাঝামাঝি সময়ে তাইওয়ান প্রণালীতে 2টি যুদ্ধজাহাজ পাঠাতে চায় জার্মানি। বার্লিনের দাবি, আন্তর্জাতিক নিয়ম মেনে এই প্রণালীতে চলাচলের অধিকার সব দেশেরই রয়েছে। ওলাফ স্কলজ প্রশাসনের এমন সিদ্ধান্তেই চটেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোনো দেশ যদি নৌ চলাচলের স্বাধীনতার অপব্যবহার করে তাইওয়ান প্রণালীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা শক্তভাবে প্রতিহত করা হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তাইওয়ান প্রণালীর উপর চীনের একচ্ছত্র কর্তৃত্ব আছে বেইজিং এর। চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন উস্কানিমূলক যে কোনো পদক্ষেপ কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জার্মানির যুদ্ধজাহাজ 2টি তাইওয়ান প্রণালীতে প্রবেশ করলে চীন ও রাশিয়া একসঙ্গে তা প্রতিহত করতে পারবে। এতে চীন তাইওয়ান দ্বন্দ্ব আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে বার্লিনের সম্পর্কে ফাটল ধরবে বলে মনে করেন তারা। এরই মধ্যে চলতি মাসেই বড় ধরনের যৌথ নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। মহড়ার ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি বলেন, এই মহড়ার মাধ্যমে বেইজিং মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর দেশ দুটির যৌথ সম্পর্কের ওপর যুক্তরাষ্ট্র গভীর নজরদারি রাখছে বলেও জানান তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ সাইবার হামলার শিকার হয়েছে রাশিয়া। হ্যাকারদের আক্রমণ থেকে বাদ যায়নি বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, মিডিয়া, শিল্প প্রতিষ্ঠান ও আইটি সংস্থাও। এমন তথ্য উঠে এসেছে রাশিয়ার সাইবার সিকিউরিটি সেবাদানকারী প্রতিষ্ঠান কাসপারস্কি ল্যাবের অনুসন্ধানে। প্রতিষ্ঠানটি আরও জানায়, আর্থিকভাবে লাভবান হওয়া ও গোপন তথ্য চুরি করার জন্যই ক্রমাগত এসব কার্যক্রম চালাচ্ছে হ্যাকাররা। বিগত 2.5 বছর ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু রাশিয়া। অন্যান্য দেশের তুলনায় এই সময়ে সর্বোচ্চ সাইবার হামলার শিকার মস্কো। বাদ যায়নি দেশটির আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও। এ তালিকায় আরও রয়েছে মিডিয়া, আইটি, টেলিকম ও শিল্প প্রতিষ্ঠান। এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে রাশিয়ার সাইবার সিকিউরিটি সেবাদানকারী প্রতিষ্ঠান কাসপারস্কি ল্যাবের অনুসন্ধানে। এমনকি এ প্রতিষ্ঠানেরও অর্ধেকের বেশি রুশ গ্রাহক গত 8 মাসে সাইবার হামলার শিকার হয়েছে। এছাড়াও দেশটির উৎপাদন, আর্থিক এবং বিদ্যুৎ খাতের প্রায় 1000 কর্মীকে ক্ষতিকর লিঙ্ক পাঠায় হ্যাকাররা। হ্যাকাররা সাধারণত উন্মুক্ত তথ্য অথবা অ্যাপ্লিকেশনের দুর্বলতা ব্যবহার করে এ ধরনের হামলা করে থাকে বলে জানিয়েছেন সাইবার প্রতিষ্ঠানটির প্রধান। আক্রমণ সফল হলে গোপন ফাইল ডাউনলোড করে নিতে সক্ষম হয় হ্যাকাররা। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য হ্যাকের ঘটনা ঘটে। উদ্দেশ্য থাকে দেশের ওপর এক ধরনের চাপ তৈরি করা। তবে আর্থিকভাবে লাভবান হওয়া ও গোপন তথ্য চুরির উদ্দেশ্যে বেশিরভাগ সাইবার হামলা হয়ে থাকে বলে জানিয়েছে কাসপারস্কি ল্যাব কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর অসংখ্য রুশ নাগরিকের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে সার্বিয়া। বেলগ্রেডে রুশ মালিকানাধীন ক্লাব, কিন্ডারগার্টেন এবং চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বাড়ছে।
যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 30,000-এর বেশি রুশ নাগরিক সার্বিয়ায় অস্থায়ীভাবে বসবাসের জন্য নিবন্ধন করেছেন। সার্বিয়ার বেলগ্রেডে এক তরুণ মনের আনন্দে স্কেট করছেন। তরুণের নাম ভাদিম মোরুস। তিনি একজন রুশ নাগরিক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ায় জেলেনস্কি বাহিনী হামলা চালাতে পারে এই ভয়ে মোরুস ও তার বাগদত্তা সার্বিয়ায় পালিয়ে আসেন। বেলগ্রেড এখন তার ঘর ও কাজের জায়গায় পরিণত হয়েছে। আইস স্কেটার মোরুস রাশিয়া ছাড়ার কারণ নিয়ে কথা বলতে অস্বস্তি প্রকাশ করলেও তার বাগদত্তা আলেকজান্দ্রা মাসকানোভা বলেন তারা আদর্শগত কারণে দেশ ছেড়েছে। আমরা আদর্শগত কারণে দেশ ছেড়েছি। ফেব্রুয়ারির 24 তারিখের কয়েকদিন পরে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করি এবং তখনই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিই। সার্বিয়া যেন এক মিনি রাশিয়া হয়ে উঠেছে। ভিনদেশেও নিজের দেশকে অনুভব করতে পারে রাশিয়া থেকে পালিয়ে আসা রুশ নাগরিকরা। বেলগ্রেডের রাস্তায় রাস্তায় এখন রুশ মালিকানাধীন ক্লাব, কিন্ডারগার্টেন ও হাসপাতাল গড়ে উঠেছে। রাশিয়ার নাগরিকরা রুশ দোকান থেকে খাবার কেনেন, রুশ ক্লাবে সঙ্গীত, কমেডি অনুষ্ঠান ও শিল্প প্রদর্শনী উপভোগ করেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার নাগরিকদের জাতীয় সংস্কৃতিগত টান এতটাই বেশি যে তারা অন্য দেশে থাকলেও সে দেশের সংস্কৃতিতে অভ্যস্ত হতে পারেন না। তাই অসংখ্য রুশ বেলগ্রেডে নিজেদের সুবিধার জন্য এক মিনি রাশিয়া গড়ে তুলেছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। বিভিন্ন দেশের দূতাবাসে ভিসা আবেদনের জন্য বাংলাদেশি নাগরিকদের ডাবল এন্ট্রি ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার। কথিত বন্ধু দেশের এমন উদ্দেশ্য প্রণোদিত আচরণে চরম ভোগান্তিতে চলমান শিক্ষাবর্ষে পর্তুগাল সহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া শিক্ষার্থী ও দেশটির প্রবাসীদের পরিবারের সদস্যরা পর্তুগাল সরকারকে বিষয়গুলো জানিয়ে থাইল্যান্ড বা অন্য কোনো দেশে ভিসা আবেদন নেওয়ার ব্যবস্থা করতে দেশটির বাংলাদেশ দূতাবাসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। সে অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারলেও বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনই জমা দিতে পারেনি বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে ঝুঁকিতে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ। একই কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসীর স্বজনরা। নির্ধারিত সময়ে ভিসা আবেদন জমা দিতে না পারায় অনিশ্চয়তায় তাদের পর্তুগাল আসা। আগে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে গেছেন তাদেরও আছে ভোগান্তির নানা অভিযোগ। টিউশন ফি রিফান্ড নিয়েও সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে। আমরা এই ভোগান্তির শেষ দেখতে চাই। এটা কবে শেষ হবে? ভিসা প্রক্রিয়া সহজ করতে সমস্যার বিষয়গুলো পর্তুগাল সরকারের নজরে আনার দাবি বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের। আশা করি পর্তুগাল বাংলাদেশ এম্বাসি পর্তুগাল সরকারের সাথে কথা বলে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলে এই সমাধান লক্ষ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবাসীদের দাবির বিষয়ে জানতে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। পর্তুগাল বা পোল্যান্ডের মতো ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন করতে ভারতে গিয়ে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। তার সাথে নতুন করে যুক্ত হয়েছে ডাবল এন্ট্রি ভিসা বন্ধ হওয়া। তাই এই বিষয়টি নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন ভুক্তভোগীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ কথা জানান। তিনি বলেন, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশুদের দূরে সরিয়ে তাদের খেলার মাঠে ফেরাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লগ ইন করার ন্যূনতম বয়সসীমা কত হতে পারে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে তা 14 থেকে 16 বছরের মধ্যে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিম্বাবুয়েতে দেখা দিয়েছে ব্যাপক খরা ও তীব্র পানির সংকট। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। দেখা দিয়েছে খাদ্য সংকটও। চলমান পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তীব্র খরার কারণে দেশটিতে গেল এপ্রিল ও মে মাসে পর্যাপ্ত ফসল উৎপাদন হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব রিনা ঘেলানি। দেশটি ঘুরে এসে তিনি আরও বলেন, সেখানে প্রায় 10 লাখ শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। পানির অভাবে মাটি ফেটে চৌচির। জিম্বাবুয়েতে দেখা দিয়েছে ব্যাপক খরা। তীব্র পানির সংকটে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। দেশটির 50 লাখের বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এল নিনোর প্রভাবে কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। এক প্রতিবেদনে কথা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। তারা আরও বলছে, রাজধানী হারারে থেকে প্রায় 230 কিলোমিটার পূর্বে অবস্থিত গ্রামীণ এলাকায় খরার মারাত্মক প্রভাব পড়েছে। অঞ্চলটিতে পানি খোঁজা একটি দৈনন্দিন যুদ্ধে পরিণত হয়েছে। নদী শুকিয়ে গেছে, সেখানেই সামান্য পানি পেতে খনন করছে বাসিন্দারা। মানুষের পাশাপাশি পানির অভাবে কষ্টে আছে গবাদি পশুগুলো। তীব্র খরার কারণে দেশটিতে গেল এপ্রিল-মে মাসে খুব একটা ফসল উৎপাদন হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব রিনা ঘেলানি। দেশটি ঘুরে এসে তিনি আরও বলেন, সেখানে প্রায় 10 লাখ শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। জিম্বাবুয়ে ছাড়াও আফ্রিকার আরও কয়েকটি দেশে তীব্র খরা দেখা দিয়েছে। এতে নানা সংকটে পড়ছেন মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ব্রাজিলের রিও দে জেনিরো শহরে দেখা মিলল বিস্ময়কর এক কুকুরের। রীতিমতো পেশাদার খেলোয়াড়দেরকে তাক লাগিয়ে দিয়ে পারদর্শিতার সঙ্গে খেলতে পারে ভলিবল। কলি প্রজাতির প্রতিভাবান এই কুকুরটির নাম ফ্লকি। ব্রাজিলের রিও দে জেনেরিও শহরের সমুদ্র সৈকতে এক ভিন্ন চিত্রের দেখা মিলল। উৎসুক এক কুকুর লাফিয়ে লাফিয়ে পারদর্শিতার সঙ্গে খেলছে ভলিবল। একের পর এক সঠিকভাবে বল নিক্ষেপ করে তাক লাগিয়ে দিচ্ছে সমুদ্র সৈকতে ঘুরতে আসা সবাইকে। 3 বছর বয়সী প্রতিভাবান এই কুকুরটির নাম ফ্লকি। ভলিবল খেলার প্রথম শর্ত হলো খেলোয়াড়ের হাত ও বাহু ব্যবহার করা যাবে না। ফ্লকি খেলার নিয়ম ভঙ্গ না করেই তার মুখ দিয়ে নিক্ষেপ করে যাচ্ছে তার দিকে আসা বল। কুকুরটির মালিক জানায়, তার বিভিন্ন কৌশলে খেলার নিয়মগুলো ইনস্টাগ্রামের দর্শকদেরকে আকৃষ্ট করেছে, যে কারণে ফ্লকির ইনস্টাগ্রাম ও টিকটকে রয়েছে লাখ লাখ ফলোয়ার। ব্রাজিলের অন্যতম বিখ্যাত কুকুরে পরিণত হয়েছে ফ্লকি। কখনো কখনো সে এমন কিছু করে যা কোনো পেশাদার খেলোয়াড়ও করতে পারে না, যেমন কোর্টে নিজের অবস্থান নিশ্চিত করা। সে সরাসরি বলের দিকে ফিরে বল নিক্ষেপ করতে পারে। সে ইনস্টাগ্রামে বেশ বিখ্যাত। কৌশলগত দিক দিয়ে সে 10-এ 10। সমুদ্র সৈকতে ঘুরতে আসা অনেকেই ফ্লকিকে দেখে চিনতে পারে। দর্শনার্থীরা জানায়, তারা এত কাছে থেকে ফ্লকিকে খেলতে দেখতে পারবে তা ভাবেননি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। লন্ডনের টাওয়ার ব্রিজ কয়েকশো শ্রমিক মিলে দীর্ঘ 8 বছর ধরে তৈরি করে ব্রিজটি। 138 বছর আগে নির্মিত স্থাপনাটির পরতে পরতে আধুনিকতার জৌলুস। লন্ডন ঘুরে আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের একটি বিশেষ রিপোর্ট। 12 এপ্রিল 1886 সালে নির্মাণ কাজ শুরু হয় লন্ডনের টাওয়ার ব্রিজের, শেষ হয় 1894 সালে। একই বছরের 30 জুন ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আরও অনেক পরে। শুরুর দিকে ইঞ্জিনগুলোকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতো বাষ্প, পরে ব্যবহার করা হয় হাইড্রোলিক। 1976 সালের আগ পর্যন্ত ব্রিজটি পরিচালনা করা হতো তেল ও বিদ্যুতের সাহায্যে। 1977 সালে তৎকালীন রানীর রজত জয়ন্তী উপলক্ষে লাল, সাদা ও নীল রং দেওয়া হয় ব্রিজটিতে। শুরুর সময় এর রং ছিল চকলেট বাদামি। 50টিরও বেশি নকশা জমা পড়েছিল ঐতিহাসিক ব্রিজটি তৈরির সময়। স্যার জন উলফ ব্যারির পরিচালনায় এই ব্রিজটির কাজ চলাকালীন সময়ের নানা চিত্র আছে এর ভিতর। ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজটি দেখতে ভিড় জমান অনেক প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে, অলওয়েজই বিজি থাকে। সো আমি যেহেতু লন্ডনে থাকি, আমি সময় পেলে ইভেন কফি খাওয়ার জন্য মাঝে মাঝে চলে আসে। এটা দেখার জন্য বাচ্চাদের নিয়ে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এখানে অনেক লোক এই টাওয়ার ব্রিজ দেখতে আসে। পুরো কাঠামোটি ঢেকে রাখা হয়েছে গ্রানাইট ও পোর্টল্যান্ড পাথর দিয়ে, যাতে এর ভেতরের ইস্পাতের গুণাগুণ নষ্ট না হয়। 5টি নামকরা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘ 8 বছর লেগেছিল এই টাওয়ার ব্রিজের কাজটি সম্পন্ন করতে। 432 জন কর্মীর নিরলস পরিশ্রমের ফসল এই টাওয়ার ব্রিজটি। এখনো প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই টাওয়ার ব্রিজটি দেখতে। লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী বিতর্কে বাকযুদ্ধ, যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পেছনে দায়ী ডেমোক্রেটরা, অভিযোগ ট্রাম্পের। মার্কিনদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য রিপাবলিকান নেতা, কটাক্ষ কমলার। এবং গাজায় যুদ্ধ বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হওয়ার আহ্বান তুরস্কের। ইসরায়েল সমঝোতায় না আসা পর্যন্ত বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।